নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। আজকে দুটো বিষয় নিয়ে খুব বেশি আলোচনা করব এই ভিডিওতে। তার মধ্যে প্রথম হচ্ছে বিজেপিতে কারা কারা প্রার্থী হচ্ছেন এবং বিজেপিতে কিভাবে প্রার্থী বাছাই চলছে, এবং দ্বিতীয়, বিজেপি যে জিততে চাইছে এর প্রমাণ আমরা কিভাবে পাচ্ছি সে বিষয় নিয়ে আলোচনা করব। বিজেপির সংকল্পপত্রে কি কি থাকছে, কয়েকদিন আগেই বিজেপি সংকল্পপত্র তৈরি করবে সেটা ঘোষণা করেছে অলরেডি। তার জন্য নাম্বারস দেওয়া হয়েছে, ওয়েবসাইট দেওয়া হয়েছে। সাধারণ মানুষকে বিজেপি তাদের সংকল্পপত্র বা ম্যানিফেস্টো, ভোটে তারা কি কি করতে চাইছেন, ভোটে জিতলে তারা কি কি করবেন এ বিষয়ে তারা বলবেন। কিন্তু শুরু করব প্রথমেই বিজেপিতে কিভাবে প্রার্থী বাছাই হচ্ছে এবং কারা প্রার্থী হচ্ছেন। বেশ কয়েকটা নাম বলবো যাদের প্রার্থী হওয়ার সম্ভাবনা তুঙ্গে, এবং কারা প্রায় প্রার্থী হবেন না এরকমটা ঠিক হয়েছে। আপাতত যে বিজেপি প্রাথমিকভাবে যে নামের তালিকা দিল্লিতে পাঠিয়েছে তাদের মধ্যে কাদের কাদের নাম আছে, কাদের কাদের নাম না থাকার সম্ভাবনা। দেখুন, আমাদের কাছে তো বিজেপির কোনো নেতা সরাসরি ওই তালিকাটা দেননি বা দেবেন না, কিন্তু বিজেপির নেতাদের মাধ্যমে বিজেপির যারা শীর্ষ নেতৃত্ব আছেন, যাদের সঙ্গে আমাদের নিয়মিত কথাবার্তা হয়, তাদের সূত্র মারফত যে তালিকাটা আমরা পেয়েছি সেটা আপনাদেরকে বলবো। প্রথমে বলবো যে বিজেপি কাদের এবার প্রার্থী করবে এবং কাদের প্রার্থী করবে না। ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, এবং না হলে আপনারা কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। বিজেপি প্রথমে এবার যেটা ঠিক করেছে, টলিউড, বলিউড কিংবা যোগদান মেলায় তাদের এবার আর ইন্টারেস্ট নেই। টলিউড থেকে কয়েকজন প্রার্থী হবেন, একেবারে যে হবেন না সে কথা আমরা বলছি না, কিন্তু অভিনেতা অভিনেত্রী বিজেপি করছেন বলেই তারা সকলেই টিকিট পাবেন এমনটা কিন্তু নয়। যেমন ধরুন রুদ্রনীল, তিনি এবার প্রার্থী হবেন এই সম্ভাবনা 99.9%। কিন্তু অনেকেই আছেন তাছাড়াও যারা টলিউডে একটা দুটো সিনেমা করেছেন, যাত্রাপালায় অভিনয় করেছেন, ওই আদ্যিকালে কোনো একটা অভিনয় করেছিলেন, তিনি ভাবছেন যে আমি টিকিট পেয়ে যাব। ব্যাপারটা এরকমটা হচ্ছে না। বলিউড থেকেও খুব একটা প্রার্থী নেওয়া হবে কি নেওয়া হবে না, বলিউডেও অনেকেও আছেন যারা কিন্তু বিজেপি করেন বা পশ্চিমবঙ্গের নাগরিক, তারা যে প্রার্থী হবেন এর কোনো গ্যারান্টি নেই এবার, এবং কোনো যোগদান মেলা হবে না। কেন হবে না? বিজেপি এবার চাইছে না যোগদান মেলা করে অন্য দল থেকে ভাঙিয়ে এনে তাদেরকে প্রার্থী করে একদিকে দলের মধ্যে অসন্তোষ তৈরি হবে, অন্যদিকে পাবলিকের মধ্যে একটা ন্যারেটিভ তৈরি হবে বা পাবলিকের মধ্যে একটা মনোভাব তৈরি হবে যে অন্য দল থেকে বিজেপি ভাঙিয়ে বিজেপির নিজেদের লোক নেই। বিজেপি এবার নিজেদের লোকের উপরেই বিশ্বাস করতে চাইছে। যারা বিজেপির মতাদর্শে বিশ্বাস করে, যারা বিজেপি 365 দিন করে, তাদের উপরে বিজেপি এটা ভেবেছে যে তাদেরকেই টিকিট দেবে, এবং কোনো হেভিওয়েট অন্য দল থেকে ভাঙানো চলবে না, হবে না। হেভিওয়েট বলতে ধরুন আপনারা দেখেছেন 2021 সালে রাজীব বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, অনেকেই এসেছিলেন, সব্যসাচী এসেছিলেন নিউ টাউনে, যিনি প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসের সল্টলেকে তার বাড়ি। তো এরকম অনেকে এসেছিলেন, আবারও ভোট পাখি ভোট হওয়ার পর উড়েও গেছেন। মুকুল রায় চলে গেছেন। অনেকে বলেন যে তারা এসেছিলেনই বিজেপিকে হারানোর জন্য, সেটা নিয়ে অনেক বিতর্ক আছে, আমি সেই বিতর্কে ঢুকছি না। কিন্তু যেটা হচ্ছে যে প্রত্যেক বিধানসভা পিছু 3 জন প্রার্থী করতে হবে বা করা যেতে পারে। 3 জন সম্ভাবনাময় নাম বাছা হয়েছে প্রত্যেক বিধানসভা কেন্দ্র থেকে, 294টা বিধানসভা কেন্দ্র থেকে। এবং এই বিধানসভাতে কাদের করা যাবে না, মানে দাগি, বুঝতে পারছেন তো, দাগি, যারা দাগি, ধরুন এদেরকে করলে বিজেপি কনফার্ম হারবে, এরকম লোকের তালিকাও কিন্তু করা হচ্ছে। 3 জন পজিটিভ নাম এবং 3 জন বিতর্কিত নাম, যে মানুষ এখানে এই 3 জন হলে আপত্তি করতে পারে। দাগি ক্যান্ডিডেট, ভালো ক্যান্ডিডেট, 3 জন, মোট 6টি নাম পাঠানো হচ্ছে। এইটাতে এই যে 3 জন দাগি ক্যান্ডিডেটের নামে অনেকে কিন্তু ফেসে গেছেন। কেমন লোকে ফেসেছেন? অনেকে আছেন যারা, সরাসরি আমি নামটা বলে দিই, সেটা হচ্ছে মুকুল রায়। মুকুল রায়ের সঙ্গে যারা এসেছিলেন, এখনও কিন্তু অনেক মানুষ দল করছেন, ভালোভাবেই করছেন, কিন্তু মুকুল রায়ের সঙ্গে এসেছিলেন বলেই আপনি টিকিট পাবেন, বিজেপি কিন্তু সেটা এবার মনে করছে না। এবং তাদের ওই সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনার ওই বিধানসভা কেন্দ্রে গ্রহণযোগ্যতা কতটা, মানুষের সঙ্গে আপনাদের যোগাযোগ কতটা, আপনার জেতার সম্ভাবনা কতটা, এটা ভেবে কিন্তু বিজেপি টিকিট দেবে। সেই সময় অনেক ছুটকো ছাটকা নেতা এসেছিলেন মুকুল রায়ের সঙ্গে, কিন্তু বিজেপিতে আসার পর তাদের ওই নির্দিষ্ট জেলা স্তরে ওনাদেরকে কিন্তু কমিটিতে জায়গা দেওয়া হয়েছিল। অনেকে এখনও জেলা কমিটির গুরুত্বপূর্ণ পদে আছেন, অনেক মানুষ ছিটকে গেছেন। এবারের নতুন কমিটিতে মুকুলপন্থীরা অনেকেই জায়গা পাননি,
ফলে কেউ যদি মুকুল রায়ের সঙ্গে এসেছিলেন এবং ভাবছেন যে টিকিট পাবো, মুকুল রায়ের সঙ্গে এসেছিলাম বলে এতদিন এখনো দল করছি বলে টিকিট পেয়ে যাব, ব্যাপারটা কিন্তু সেরকম নাও হতে পারে। দল হয়তো তাকে পরবর্তী নির্বাচনে পুরসভায় টিকিট দিতে পারে, কিন্তু বিধানসভায় অনেক মুকুলপন্থীদের ভাবা হচ্ছে না। এবং এই বিষয়টা কিন্তু আরেকজন বিজেপির হেভিওয়েট ক্যান্ডিডেট যিনি আছেন, আমি সরাসরি নাম করেই বলছি, শুভেন্দু অধিকারীর অনেকেই অনুগামী আছেন। এবার অনুগামী হলেই টিকিট পাওয়া যাবে, ব্যাপারটা এরকম নয়। শুভেন্দুদার যার সঙ্গে অনেক মানুষ আছেন যারা যোগ্য, আমি একথা অস্বীকার করছি না, কিন্তু অনেকেই আছেন যাদেরকে দল যোগ্য মনে নাও করতে পারে। আমি সরাসরি কারো নাম নিচ্ছি না, কিন্তু অনেক শুভেন্দুদার পেছন পেছন ঘুরে বেড়ান বা শুভেন্দুদার সঙ্গে থাকেন বা শুভেন্দুদার মিছিল মিটিংয়ে যাদের দেখা যায়, সেরকম অনেক মানুষ আছেন যারা নিজেদের মনে মনে নিজেকে ক্যান্ডিডেট ভেবে ফেলেছেন, কিন্তু তারা টিকিট নাও পেতে পারেন। এবার একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতি নিয়ে নিচ্ছি, এখন আপনারা স্কিপ করবেন না। বিজ্ঞাপনী বিরতি শেষেই কারা কারা প্রার্থী হচ্ছেন সরাসরি আপনাদেরকে নাম বলবো। আমরা ভাবি যে চাকরির টাকা থেকেই একদিন বড়লোক হয়ে যাব, কিন্তু সত্যিটা হলো চাকরি করে কেউ ধনী হতে পারে না, বরং স্টক মার্কেটে বিনিয়োগ করে আপনি অনেক বেশি টাকা উপার্জন করতে পারেন। কিন্তু বেশিরভাগ মানুষ তো জানেনই না কোথা থেকে শুরু করা যাবে। আর সেই জন্য আজকে আমি আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব মার্কেট উলফের সঙ্গে। মার্কেট উলফ একটি সেবি রেজিস্টার্ড অ্যাপ, যা ভারতে খুব দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। এখানে অ্যানালিস্টরা প্রতিদিন আপনাকে বলে দেন কোথা থেকে বিনিয়োগ করা উচিত, এবং তাও একদম বিনামূল্যে। চলুন আমি আপনাকে দেখিয়ে দিই কেন এই অ্যাপটি ইনভেস্টিংয়ের জন্য একেবারে পারফেক্ট। দেখুন, এখানে আমি লগ ইন করে নিয়েছি। এখানে যে ফলো ট্রেন্ড ফিচার আছে, এতে আপনি রিয়েল টাইমে দেখতে পাবেন কোন ট্রেডে লোকজন লাভ করছে, আর আপনি সেই লাভজনক ট্রেডে এক ট্যাপে কপি করে ট্রেড করতে পারবেন কোনো আন্দাজ ছাড়াই। এই দেখুন, আমি ফলো ট্রেন্ডে ক্লিক করলাম, ট্রেড প্লেস করলাম, আর ব্যাস আমার ট্রেড শুরু হয়ে গেল। এখানে আপনি খুব ছোট অঙ্কের টাকা দিয়েও ট্রেডিং শুরু করতে পারেন। আর যারা ভয় পাচ্ছেন যে বড় ক্ষতি হয়ে গেলে কি হবে, তাদের জন্য বলি সমাধান আছে। এখানে ইনবিল্ট স্টপ লস ফিচার আছে, মানে আপনি ধরুন আপনার ক্ষতিটা একটা নির্দিষ্ট লেভেলে পৌঁছলো, এই অ্যাপ নিজে থেকেই ট্রেড বন্ধ করে দেবে যাতে আপনার বেশি ক্ষতি না হয়। দেখুন, প্রফিটটা ট্রেন্ড অনুযায়ী বাড়ছিল। আমি স্টপ ট্রেডে ক্লিক করলাম, আর সঙ্গে সঙ্গে 2065 টাকা লাভ বুক হয়ে গেল। মার্কেট উলফ অ্যাপ আপনাকে ফ্রি রেকমেন্ডেশনও দেয়। এই দেখুন, ফেব্রুয়ারি মাসে শুধুমাত্র একদিনে 15,239 টাকা, এই শেষ ডিসেম্বর মাসে 33,512 টাকা, এবং গত বছরে 5,03,940 টাকা লাভ করেছি। আর এই লাভের উপর মার্কেট উলফ কোনো কমিশন নেয় না। এই পুরো সুবিধা আপনি 99 টাকায় লাইফ টাইম ফি দিয়ে ব্যবহার করতে পারবেন, সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত। মার্কেট উলফ অ্যাপ 2 মিলিয়নের বেশি বার ডাউনলোড হয়েছে, আর মানুষ এই অ্যাপ ব্যবহার করে তাদের অর্থনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত করেছেন। লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং কমেন্টেও পিন করা আছে, গিয়ে এক্ষুনি দেখে নিন মার্কেট উলফ। ফিরে এলাম বিজ্ঞাপনী বিরতির পর। কারা কারা টিকিট হচ্ছেন না আগে বলে দিই, টিকিট পাচ্ছেনই না সেরকম আপনাদেরকে সরাসরি বলে দিই, যারা দল ছেড়ে চলে গেছেন। বিজেপির হয়ে জিতেছিলেন 2021-এর বিধানসভায় এবং তারপরে দল ছেড়ে চলে গেছেন, তাদের তো হওয়ার কোনো সম্ভাবনা নেই, যেহেতু তারা তৃণমূলে চলে গেছেন। এখন ফিরে আসারও তাদের কোনো সম্ভাবনা নেই। মুকুল রায় অসুস্থ, আপনারা জানেন। নদিয়া কৃষ্ণনগরে প্রার্থী ছিলেন তন্ময় ঘোষ, সুমন কাঞ্জিলাল, বিশ্বজিৎ দাস বনগায়, ডাকনাম গুরু বিশ্বজিৎ, এবং অনেক অভিনেতা অভিনেত্রী যারা বিজেপিতে এসেছিলেন চলে গেছেন, এরা তো টিকিট হবেই না। এবার কারা কারা হচ্ছেন, এই নামের তালিকা বিরাট। তার একটা ছোট্ট অংশ আপনাদেরকে শোনাবো, কারণ 294টা নাম নিতে গেলে সেটা নিয়ে আলাদা ভিডিও তৈরি করতে হবে, সেটা আরেকদিন করব। আজকে মোটের উপর নামগুলো বলবো। যেমন ধরুন, একটা তালিকা আমার কাছে আসে, সেই তালিকায় অনেক গুরুত্বপূর্ণ নাম আছে। আমি আজকে গুরুত্বপূর্ণ নামগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাইছি। যেই গুরুত্বপূর্ণ নামগুলোর মধ্যে এগুলোকে কিন্তু ভাবা হচ্ছে, ধরে নিতে পারেন এরা ক্যান্ডিডেট হবেন, এই সম্ভাবনা 99%। এবার যে কোনো কারণে শেষ মুহূর্তে যদি ছিটকে যান বা অমিত শাহ মন বদলান, বা যারা এখন ঠিক করছেন কারা প্রার্থী হবেন, তার মধ্যে অবশ্যই শুভেন্দু অধিকারী আছেন, সুনীল বানসাল আছেন, সুকান্ত বাবু আছেন, শ্রমিক বাবু আছেন, এছাড়াও ভূপেন্দ্র যাদব আছেন। আমাদের এখান থেকে নাম পাঠাবার তালিকার মধ্যে যাদেরকে নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে, সেই সমস্ত নামগুলো যারা ভাবনা চিন্তা করছেন নামগুলো, তাদের মধ্যে যে নামগুলো পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আসানসোল থেকে অগ্নিমিত্রা পল,
হুগলির যে কোনো একটি সেফ আসন থেকে লকেট চট্টোপাধ্যায়ের আসনটা এখনো একটু বাছাবাছি চলছে, কিন্তু তিনি প্রার্থী হবেন। রূপা গাঙ্গুলি, আপনারা জানেন যে বহু দিন ধরে বিজেপিটা করছেন। দিলীপ ঘোষের আমলে তিনি একটু ব্রাত্য হয়ে গিয়েছিলেন, এখন আবার অ্যাক্টিভ হয়েছেন, কিন্তু তার সঙ্গে সমস্যা যেটা হচ্ছে, তার একটু হেলথ ইস্যুজ আছে। শরীরটা একটু বয়স হয়েছে, তো শরীরটা একটু তার ভালো না। তার হেলথ ইস্যুজ যদি তিনি সামলে উঠতে পারেন, তাহলে কিন্তু তিনি প্রার্থী হচ্ছেন। মহাভারত সিরিয়ালের দ্রৌপদী। ব্যারাকপুরে একজন আইনজীবীকে নিয়ে ভাবনা চিন্তা চলছে, অন্য একটি দল থেকে এসেছিলেন, সেটা বড় ইস্যু হবে না বলেই মনে হচ্ছে। সজল ঘোষ এবং রিতেশ তিওয়ারি, কলকাতার আসন থেকে এদেরকে ভাবা হচ্ছে। সজল ঘোষ ব্যারাকপুরে রিপিট নাও হতে পারেন, কিন্তু তিনি টিকিট পাবেন কলকাতার কোনো একটি আসন থেকে। ভবানীপুর, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে লড়বেন বলে এখন অবধি জানা যাচ্ছে। তিনি যদি শেষ বেলায় মন বদলে ফেলেন আলাদা ব্যাপার, কিন্তু ভবানীপুরে একজন প্রাক্তন বিচারপতি, তাকে ভাবা হচ্ছে। তিনি দলের সাংসদও বটে, নামটা বলে দিই, অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সূত্রের খবর, অভিজিৎ বাবু এই বিষয়টা কিন্তু কনফার্ম করেননি, কিন্তু যেটা শোনা যাচ্ছে দলীয় সূত্রে, ভবানীপুরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি প্রার্থী হতে পারেন। যদি তিনি প্রার্থী হওয়ার জন্য গোঁ ধরেন, তাহলে কিন্তু তাকে ওখান থেকে প্রার্থী করা হতে পারে। অশোক দিন্দা ময়না থেকে প্রার্থী হচ্ছেন। শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে হবেন, এখন অবধি এটাই ঠিক আছে। দিলীপ ঘোষ খড়গপুর সদর, এখান থেকে প্রার্থী হচ্ছেন। হিরণকে নিয়ে যে কাণ্ডটা হয়েছে, তারপর হিরণের বিষয়ে ভারতীয় জনতা পার্টি আগ্রহী নয় তাকে ওখান থেকে টিকিট দেওয়ার। এবং হিরণ আর দিলীপ ঘোষের ব্যাপারটা বলি আপনাদের, মজার একটা এখানে টুইস্ট আছে। সেটা হচ্ছে, হিরণ কিন্তু জানতে পেরেছিলেন যে দিলীপ ঘোষের প্রত্যাবর্তন হওয়ায়, এবং দিলীপ ঘোষের প্রত্যাবর্তনের ব্যাপারে যখন প্রত্যাবর্তনের কথাবার্তা হয়, তখন কিন্তু টিকিটের ব্যাপারটা ওর মধ্যে সন্নিহিত ছিল। স্বাভাবিকভাবে হিরণ বুঝতে পেরেছিলেন যে ভারতীয় জনতা পার্টির মধ্যে এখন আমার ফিউচার অত ভালো নেই এই মুহূর্তে দাঁড়িয়ে, এবার টিকিট না হওয়ার সম্ভাবনা প্রবল আছে। বলা হয় নাকি ওই জন্যই হিরণ নিজের মনের বাসনা পূর্ণ করে ফেলেছেন। সেটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে। তিনি আবার বিয়ে করেছেন, আগের স্ত্রীকে এখনও ডিভোর্স দেননি। এই অবস্থাতে সেটা নিয়ে দলেরও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, ফলে কোনোভাবেই হিরণকে অন্য জায়গায় টিকিট দেওয়ার কথাবার্তা চলছিল। সম্ভবত আমি যেটা জানতে পেরেছিলাম যে ঘাটাল এলাকা থেকে হিরণকে টিকিট দেওয়ার চেষ্টা চলছিল। সেখানে সেফ সিট হতো কি হতো না, এটা নিয়ে হিরণের মনে অনেক রকম দোলাচল ছিল। তারপরে এখন হিরণের কিন্তু ঘাটালটাও হাতছাড়া হয়ে যেতে পারে। হিরণ একেবারে বাতিলের তালিকায় চলে যেতে পারেন, এই সম্ভাবনা আছে। যদিও আমি মনে করি হিরণ একজন ব্যক্তিগত ইস্যু যদি বাদ দিয়ে দিই, হিরণ কিন্তু বিজেপির জন্য ভালো একটা নেতা। এবার বিয়ে শাদী করে ফেলেছেন, কাঞ্চনের মতন ব্যাপার হয়ে গেছে। হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন হিরণ কোথায় যাবেন সেটা আমরা জানি না। হিরণ যদি তৃণমূলে চলে যান, তাহলে অবাক হবারও কিছু থাকবে না। আবার যদি বিজেপিতে থাকেন, ওয়েল অ্যান্ড গুড এনাফ, সেখানে বলার কিছু নেই। কারণ তৃণমূল কংগ্রেসে এইগুলো কোনো ব্যাপার না। কাঞ্চন মল্লিকের মতো মানুষকেও তারা টিকিট দেয়। ব্যক্তিগত সেখানে বিষয় আসয়, কে কাকে নিয়ে ভেগে গেল, কে রাতে কি খেলো না খেলো, এসব নিয়ে তৃণমূলের কিছু যায় আসে না। তো ওরা তো নিজেদের মতো করে ভোট করানোর চেষ্টা করে সবসময়। আরেকটা বিষয়, বালুরঘাটে আমরা যেটা জানতে পারছি, ওখানে দুটো নাম নিয়ে আলোচনা চলছে। সেটা হচ্ছে একটি সুকান্ত মজুমদার, একটি অশোক লাহিড়ী। সুকান্ত মজুমদারকে যদি টিকিট দেওয়া হয়, এটা একটা বৃহত্তর ভাবনা থেকে টিকিট দেওয়া হতে পারে। এবং সুকান্ত মজুমদার শেষ পর্যন্ত যদি না দাঁড়ান বা তাকে যদি প্রার্থী না করা হয়, তাহলে সেখানে ডক্টর অশোক লাহিড়ী তিনি কিন্তু প্রার্থী হতে পারেন। শ্রমিক ভট্টাচার্য প্রার্থী হচ্ছেন না। শ্রমিক ভট্টাচার্য প্রার্থী হচ্ছেন না, এটা আপনাদেরকে একেবারে ক্লিয়ার করে জানিয়ে দিই। শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি, তিনি টিকিট পাচ্ছেন না। বিজেপিতে রাজ্য সভাপতির টিকিট পান না, এটাই রীতিনীতি হয়ে আসছে, আমরা যেটা জানি। এবার ব্যাপারটা হচ্ছে, আপনারা জানেন যে দিলীপ ঘোষ, তিনিও যখন রাজ্য সভাপতি ছিলেন, তাকেও দল কিন্তু টিকিট দিতে চায়নি। ফলে তারপরে তো যাই হোক, 2021-এ বিজেপি হেরে গেল, অনেকেই মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন এগুলো সব ভেঙে গেল। এই সমস্ত বিষয় আশয় কিন্তু হয়েছে। তারপর অন্য নামগুলি নিয়ে আমরা এগিয়ে যাই। নিশীথ প্রামাণিক, তিনি পরাজিত হয়েছিলেন কুচবিহার থেকে। এবার দিনহাটা আসনে তাকে আবার প্রার্থী করতে পারে দল। তাকে দিনহাটা আসন নিয়ে তার কথাবার্তা চলছে, তিনি কিন্তু প্রার্থী হতে পারেন। জোরালো আলোচনা চলছে নিশীথ প্রামাণিককে নিয়ে। এবং যে সমস্ত
লোকসভায় পরাজিত প্রার্থী, কিন্তু ভালো ক্যান্ডিডেট, পরিচিত মুখ, দল ছেড়ে যাননি, দলে এখনো সক্রিয় আছেন, এমন সমস্ত নাম নিয়ে কিন্তু বেশ কয়েকটা নাম নিয়ে আলোচনা হচ্ছে। শঙ্কর ঘোষ শিলিগুড়ি থেকে আবার প্রার্থী হবেন, বিশাল লামা প্রার্থী হচ্ছেন, দলের আরেক গুরুত্বপূর্ণ সদস্য দীপক বর্মন তিনিও প্রার্থী হবেন, জুয়েল মুর্মু তিনিও প্রার্থী হচ্ছেন। ইংলিশ বাজারে শ্রীরূপা মিত্র চৌধুরী, তাকে নিয়ে কিন্তু একটা কনফ্লিক্ট হচ্ছে যে একটা তো দলে তার বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ আছে, কিন্তু সেটা বড় ইস্যু নয়। যে কোনো বিষয়ে যে কোনো মানুষকে নিয়ে দলের মধ্যে একটা পক্ষের মানুষ একটা বিপক্ষের মানুষ থাকেন, কিন্তু তার যেটা হয়েছে তার একটা হেলথ ইস্যুস হয়েছে, তার একটা শারীরিক সমস্যা বয়সজনিত কারণে একটা হেলথ ইস্যু আছে। তো ফলে তিনি দাঁড়াবেন কি দাঁড়াবেন না সেটা অনেকখানি দলের উপরে এবং তার মতামতের উপরেও নির্ভর করছে, এটা নিয়ে আলোচনার টেবিলে রয়েছে। সিউড়ি থেকে জগন্নাথ চট্টোপাধ্যায় প্রার্থী হচ্ছেন, যাকে মমতা বন্দ্যোপাধ্যায় ফেমাস করে দিয়েছিলেন এবং তার বিরুদ্ধে নানান রকম মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেছেন, কিন্তু কোনো রকম প্রমাণ দেখাতে পারেননি, এবং যার মধ্যে অনেক কথা সত্য কি অসত্য এটা এখনও বিবেচনাধীন। কিন্তু যাই হোক, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় খুব ফেমাস করে দিয়েছেন আর কি। যত মানুষ চিনতেন না তার থেকে বেশি মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় চিনিয়ে দিয়েছেন। পরোক্ষে লাভ করেছেন না ক্ষতি করেছেন এটা সময় বলবে। এছাড়া এবং জগন্নাথ চট্টোপাধ্যায় আমার প্রাক্তন বস, আমি ওনার সংস্থায় কাজ করতাম, মাধ্যম বলে একটি ডিজিটাল মিডিয়া রয়েছে যেখানে উনি এডিটর এবং আমি সেখানে সাব এডিটর পদে কর্মরত ছিলাম, 1 বছরের বেশি সময় ওখানে কাজ করেছি। অর্চনা মজুমদার নদিয়া দক্ষিণ, এখানে কিন্তু তিনি প্রার্থী হওয়ার কথাবার্তা চলছে। এমন আরও অনেক নাম আছে, সব নাম নিয়ে আমি আজকে আলোচনা করছি না। 294টা নাম নিয়ে কয়েকদিনের মধ্যে সম্পূর্ণ তালিকাটা আমি পেয়ে গেলে সেটা নিয়ে আলোচনা করব। এটা গেল মোটের উপরে বিষয়। এবং বিজেপির জিততে গেলে সবথেকে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে ম্যানিফেস্টো, একটা পার্টির ম্যানিফেস্টো, ভোটের আগে ঘোষণাপত্র, সংকল্পপত্র। আপনি ক্ষমতায় আসতে চান, কি করতে চান, কিভাবে জিততে চান, মানুষকে আপনি কি দেবেন, এগুলো কিন্তু অনেকটা ম্যাটার করে। তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই বাজেটটাকেই তার ম্যানিফেস্টো বানিয়ে ফেলেছে। বিজেপির যেটা প্রত্যেকবার গাফিলতি হতো, আমরা আগে দেখেছি, অনেকবার সেটা বলা হয়েছে, তারপরে কিন্তু এবার বিজেপিতে যেটার জন্য একেবারে প্রস্তুত সেটা বোঝা যাচ্ছে একটাই কারণে, সমস্ত কিছু বিজেপি আগে ভাগে করছে। এই যে ম্যানিফেস্টো, সেটাও কিন্তু আগাম তৈরি হওয়া শুরু হয়ে গেছে। ম্যানিফেস্টোর একটা কমিটি তৈরি করা হয়েছে, সেখানে তাপস রায় এর দায়িত্বে আছেন। তিনিও টিকিটের দাবিদার, কিন্তু তিনিও টিকিট পেতে পারেন, তিনি টিকিট পেলে আমরা কেউ অবাক হব না, তার নাম আলোচনার মধ্যে রয়েছে। তো তাপস রায় প্রাক্তন বিধায়ক, তৃণমূল কংগ্রেস থেকে এসেছেন, খুব দাপুটে নেতা, অতীতে কংগ্রেসের খুব বড় নেতা ছিলেন। তিনি সংকল্পপত্রের দায়িত্বে আছেন, কমিটির হেড আছেন। তো তিনি এইগুলো তৈরি করছেন, কিন্তু বিজেপি চাইছে যেটা তাঁরা তৈরি করবে, নিজের মতো করে তৈরি করবে, ঠান্ডা ঘরে এসির মধ্যে বসে গালগল্প লিখে দেবে, এমনটা নয়। মানুষের দাবি দাবা তারা চাইছে যে উঠে আসুক সংকল্পপত্রের মধ্যে। তার জন্য তারা কি করছে, তার জন্য তারা বেশ কয়েকটি নাম নিয়ে আলোচনা করছে। সেই সংকল্পপত্রে মানুষ কি বলতে চাইছেন, মতামত দিতে চাইছেন, মূলত হচ্ছে মানুষের দাবি দাবা, শিল্প, সংস্কৃতি, খাদ্য নিরাপত্তা, বাসস্থান, স্কুল, কলেজ, হাসপাতাল, এই ধরনের ইস্যুগুলো যাতে উঠে আসুক, বিজেপি কিন্তু সেইটা চাইছে। এবং এর জন্য সরাসরি বিজেপি মোবাইল নাম্বার দিয়েছে, তারা বলছে যে এই নাম্বারে যোগাযোগ করা হোক, আমি নাম্বারটা ডিসপ্লেতে দিয়ে দেব। আপনারা সকলেই জানেন যে শুভেন্দু অধিকারী আগে ভাগে বলেছেন 3000 টাকার একটি মহিলাদের জন্য তারা যোজনা আনবেন, সরাসরি মহিলাদের অ্যাকাউন্টে সেই টাকা যাবে। এটা মাস্টার স্ট্রোক, যে 1000-1500 টাকা নয়, সরাসরি 3000 টাকা। এমন টাকা দেব না যে টাকা কোনো কাজে লাগবে না, একটু বেশি টাকা দেব যে মহিলাদের বিভিন্ন কাজে লাগবে, সংসারের কাজে লাগবে। সঞ্চয় করে রাখলে 1 বছর যদি আপনি জমান, তাহলে ভেবে দেখুন কত টাকা হচ্ছে। 12 মাসে 36,000 টাকা। আপনারা ছোটোখাটো কোনো ব্যবসার স্টার্ট আপ করতে পারবেন, গ্রামের ছোটোখাটো কথা বলছি আর কি, চাষবাসের ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন। তো বিজেপি এই কথা ভেবেছে যে গ্রামীণ মানুষের এটা কিন্তু মহিলাদের এই 3000 টাকাটা উপকার হবে। এছাড়াও অনেক রকম কিছু ভাবা হয়েছে, যেমন শিক্ষাক্ষেত্রে পুরনো স্কুলগুলোকে আর বন্ধ করা যাবে না, স্কুলগুলো চালাতে হবে, তার জন্য বিজেপি যোজনা আনবে। এরকম বিষয়গুলো কিন্তু সংকল্পপত্রে থাকবে, কিন্তু সবটাই এখন বলছি না কি থাকবে, কারণ মানুষের বিজেপি মনে করছে যে এটা কোনো রাজনৈতিক দলিল নয়, একটি সম্মিলিত অঙ্গীকার হোক, প্রত্যেক মানুষ, বাংলার মানুষ সকলে মিলে ঠিক করুক। এর জন্য ফোন নাম্বার দেওয়া হয়েছে, ফোন নাম্বার আমি স্ক্রিনেও দিয়ে দেবো,
9727294297 এই নাম্বারটাতে ফোন করে আপনি আপনার মতামত জানাতে পারেন। ইমেলে জানাতে পারেন। ইমেল হচ্ছে sankalp.wb2026@bjpbengal.org। ওয়েবসাইটে গিয়ে নিজের মতামত দিতে পারেন। অনেকের ফোন করতে ইমেল করতে সমস্যা হতে পারে, আপনার পরিচয় গোপন রাখতে পারেন। ইমেলেও সমস্যা নেই, আপনার ফোন করলেও পরিচয় গোপন থাকবে। ওয়েবসাইটে বিকশিত পশ্চিমবঙ্গ 2026.com/in/index.html সমস্ত কিছু আমি দিয়ে দেবো। এইগুলোতে বিজেপি এর মাধ্যমে আপনারা কিন্তু মতামত জানাতে পারেন। বিজেপি বলছে আমরা ক্ষমতায় আসছি, সে ব্যাপারে কনফিডেন্ট আছি, কিন্তু ক্ষমতায় আসলেই তো হবে না, মানুষ কি চাইছে সেটা বোঝা দরকার, আর সেটা মানুষের মধ্যে গেলেই বোঝা যাবে। এই জিনিসটা খুব ভালো উদ্যোগ। মানুষের মতামত নিলে একদিকে জনসংযোগ হবে, মানুষের মতামত নেওয়া যাবে, এবং সরকারে আসার পর তারা কি কি করতে চাইছেন সে বিষয়টা এখন থেকেই তারা একটা স্বচ্ছ ধারণা মানুষের মধ্যে দিয়ে রাখতে চাইছেন। যার ফলে কি হবে? যার ফলে এটাই হবে যে মানুষ আরও বেশি বিজেপির সাথে কানেক্ট হতে পারবে। একটা বিকল্প হিসেবে, একেবারে স্ট্রং বিকল্প হিসেবে বিজেপি যেভাবে নিজেদেরকে তৈরি করেছে, মাত্র 2%, 1% ভোটের তফাৎ রয়েছে, এবং খেলা কিন্তু ঘুরে গেছে। আজকে সুপ্রিম কোর্টেই দেখুন না, সুপ্রিম কোর্টে পরপর কানমোলা খাচ্ছেন। আমি তো ভেবেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় আজকেও সুপ্রিম কোর্টে যাবেন, কিন্তু তিনি কিন্তু যাননি। সুপ্রিম কোর্টে অন্য একজন আইনজীবী, যদিও এই মোস্তারি বানর করা যে মামলাটা রয়েছে, যে মূল মামলাটা এখন যেটা শুনানি হচ্ছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উকিল হিসেবে নাম ছিল না, তিনি উকিল ছিলেন না, তিনি নিজের ক্ষমতার একটা দুরুপয়োগ করেছেন। এটা নিয়ে অনেক কথাবার্তা, অনেক সমালোচনা হয়েছে। আজকে আদালতে আবার কানমোলা খেতে হয়েছে। আদালতে এই যে মামলাটা চলছে এসআইআর মামলায়, এখানে স্পষ্টভাবে আদালত আজকে জানতে চেয়েছে কতজন অফিসার দেওয়া হয়েছে। রাজ্য বলেছে 8500 জন অফিসার দেওয়া হয়েছে। কিন্তু মজার ব্যাপার, রাজ্য কেমন ডুপ্লিসিটি করেছে সেটা হচ্ছে, এই 8505 জন দেব বলে কারো নাম দেওয়া হয়নি। কাকে দেবেন, কি দেবেন, তারা কি ধরনের কর্মচারী, এটা কিন্তু ইলেকশন কমিশনকে রাজ্য সরকার জানায়নি। এবং এখানেই আদালত কানমোলা দিয়েছে, বলেছে এত আগে কেন পাঠাননি। 7 তারিখে এই নামটা পাঠানো হয়েছে, মানে মমতার নাটক ফাটক করার পরে। তো এবং কেন নামের তালিকা দেওয়া হয়নি, কেন নাম আগে পাঠানো হয়নি, আদালত কিন্তু কানমোলা দিয়ে চলেছে। এবার যেটা হচ্ছে সেটা মুখ্য সচিবকে নাম পাঠাতে হবে, স্পষ্টভাবে বলতে হবে, এর মধ্যে দেখতে হবে যে কী ধরনের অফিসার দেওয়া হলো। আঙ্গনবাড়ির কর্মী ঢুকিয়ে, আমি কাউকে ছোট বড় করছি না, কিন্তু সকলের তো ক্ষমতা সীমিত আছে, বা কে কোন পোস্টে যেতে পারেন এটা তো ঠিক আছে। কালকে আমাকে প্রধানমন্ত্রী বানিয়ে দিলে তো আমি দেশ চালাতে পারবো না। স্বাভাবিকভাবেই রাজ্যের নির্দিষ্ট গ্রেডের অফিসার দিতে হবে, নির্দিষ্ট গ্রেডের কর্মী দিতে হবে, সেই বিষয়গুলোকে একেবারে নাম তালিকা দিয়ে পাঠাতে হবে। এবং পাঠালেই যে ইলেকশন কমিশন নিয়ে নিতে বাধ্য, ব্যাপারটা কিন্তু এরকম নয়। আবারও স্পষ্ট করে দিচ্ছি, কারণ রাজ্য সরকার নাম পাঠাবেন, সেক্ষেত্রে ধরে নিতে হয় এই ধরিবাজ সরকার সমস্ত তৃণমূল প্রভাবিত নামগুলোই পাঠাবে, যারা মনে মনে তৃণমূল, জার্সিটা তৃণমূল কংগ্রেসের পড়েন না, সরকারি পদে আছেন বা সরকারের হয়ে বিভিন্ন পদে কাজ করছেন, কিন্তু মনে মনে তৃণমূল, আমাদের ধরে নিতে হবে। ফলে এই নাম পাঠালেই যে ইলেকশন কমিশন এই নামগুলো নিয়ে নেবে, বা ইলেকশন কমিশনের নিয়ে নেওয়া উচিত, আমরা কিন্তু সেটা মনে করছি না। ইলেকশন কমিশন যথেষ্ট সতর্ক, কিন্তু কিছু কিছু পদক্ষেপ নিয়ে আমাদেরও মাঝে মধ্যে মনে সন্দেহ জাগে, কিন্তু সবটাই কিন্তু ফাইনাল নয়। আলাপ আলোচনার বিষয়, যেমন ডিএম অফিসে ইলেকশন কাউন্টিং হতে পারে, এরকম একটা ভাবনা চিন্তা চলছিল। এটা হলে আমরা বলবো যে এরকম করলে তো তৃণমূলের পার্টি অফিসেই কাউন্টিংটা করা যেতে পারে, কারণ ডিএম অফিসগুলো, সরকারি অফিসগুলো তো এখন আর নিরপেক্ষতা নিয়ে তাদের প্রশ্ন রয়েছে। তারা পুরোপুরি নিরপেক্ষ এমনটা আমরা ভাবি না, বা আমরা মনেও করি না। পাশাপাশি তারাও যে ধরনের আচরণ করেন, তাতে সেই সব জিনিস মনে করার কোনো কারণটাও নেই। সে জায়গায় দাঁড়িয়ে তাহলে আলিমুদ্দিন স্ট্রিটে আপনারা কাউন্টিং সেন্টার বানান, বিজেপি পার্টি অফিসে কাউন্টিং সেন্টার বানান, ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে পার্টি অফিস করে দিলে কেমন হয়, কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই যদি কাউন্টিং সেন্টার করা হয়, এগুলোকেও ভাবা যেতে পারে যদি ডিএম অফিসকে করা যায়। আমরা মনে করি নিরপেক্ষ জায়গায় কাউন্টিং হোক, খুব শক্তপোক্তভাবে কাউন্টিং হোক, মানুষের মতামত যাতে প্রতিফলিত হয় সেটা হোক। এটা আমাদের মূল কথা হচ্ছে মানুষের মতামত প্রতিফলিত হোক, এবং ভারতীয় জনতা পার্টিও সেটাই চাইছে। তার জন্যই তারা সংকল্পপত্রে চাইছে যে মানুষের মতামত প্রতিফলিত হোক, যার জন্য নাম্বার দেওয়া হয়েছে, ইমেল আইডি দেওয়া হয়েছে। নাম্বার, ইমেল আইডি আমি দিয়ে দিলাম, ওয়েবসাইট আইডিও আপনাদেরকে বলেছি, সেটাও আমি স্ক্রিনে দিয়ে দেবো।
এখানে আপনারাও যদি কেউ মতামত জানাতে চান, যে পরিবর্তন মানুষের কাঙ্ক্ষিত, যে পরিবর্তন আসন্ন, মানুষ যে পরিবর্তন চাইছে, সেই পরিবর্তনে যদি আপনারা অংশীদার হতে চান, তাহলে আপনারা বিজেপি সংকল্পপত্রে কি থাকা উচিত, আপনাদের কি দাবি দাওয়া, আপনাদের এলাকার সমস্যা, রাজ্যের সমস্যা, কি হওয়া উচিত, কি হলে ভালো হয়, কি হওয়া উচিত নয়, সবটাই কিন্তু সেখানে মতামত আকারে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে, আপনাদের প্রিয় চ্যানেল যার নাম পলিটিক্যাল ডেইলি। মার্কেট উলফ অ্যাপ ইতিমধ্যেই 2 মিলিয়নের বেশি বার ডাউনলোড হয়েছে। লিংক আমি কমেন্টে পিন করে দিয়েছি, শুধু ক্লিক করুন আর ডাউনলোড করুন মার্কেট উলফ অ্যাপ।